হ্যালো, আমি স্মৃতি, লেখকের ডায়েরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আখতারুজ্জামান ইলিয়াসের রেইনবোট গল্পটি পাঠ করে শোনাবো। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে, তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। রেইনকোট, আখতারুজ্জামান ইলিয়াস। ভোর রাত থেকে বৃষ্টি, আহা বৃষ্টির ছমছম বোল। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন, কারণ শনিতে 7, মঙ্গলে 3 আর সব দিন। এটা জেনারেল স্টেটমেন্ট, স্পেসিফিক ক্লাসিফিকেশনও আছে। যেমন মঙ্গলে ভোররাত হইতে শুরু, 3 দিন মেঘের গোড়ো গোড়ো, তারপর বুধের সকালে নামলো জল, বিকালে মেঘ কয় এবার চল। বৃহস্পতি শুক্র কিছু বাদ নাই, কিন্তু এখন ভুলে গেছে। যেটুকু মনে আছে, পুরো বেড কভারের নিচে গুটিসুটি মেরে শুয়ে আর এক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য তাই যথেষ্ট। অন্তত 3 দিন ফুটফাট বন্ধ। বাদলায় বন্দুক বারুদ কি একটু জিরিয়ে নেবে না? এ কটা দিন নিশ্চিন্তে আরাম করো। তার হলো কই ম্যান প্রপোজেস। এমন চমৎকার বাদলার সকালে দরজায় প্রবল করা নাড়া শেষ। হেমন্তের শীর্ষের পর্দা ছিঁড়ে ফালা ফালা করে ফেললো, সব ভেস্তে দিল। মিলিটারি আজ তার ঘরে। আল্লাহ গো, আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়তে পড়তে সে দরজার দিকে এগোয়। এই কয়েক মাসে কত সূরাই সে মুখস্থ করেছে। রাস্তায় বেরুলে 5 কালেমা সব সময় রেডি রাখে ঠোঁটের উপর। কোন দিক থেকে কখন মিলিটারি ধরে, তবু একটা না একটা ভুল হয়েই যায়। দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় দিতে ভুলে গেল। দুটো ছিটকেনি, একটা খিল এবং কাঠের ডাসা খুলে দরজার কপাট ফাঁক করতে বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢুকে প্রিন্সিপালের পিয়ন। আলহামদুলিল্লাহ, মিলিটারি নয়। পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে, কিন্তু লোকটার চিনচিনে গলা গম্ভীর স্বরে হাঁকে, সানে সালাম দিয়া বলেই ভাঙাচোরা গালের খোঁচা খোঁচা দাড়িতে লোকটা নিজের বাক্যের কোমল শ্বাসটুকু শুষে নেয় এবং হুকুম ছেড়ে, তলব কিয়া আবি জানা হোগা। কি ব্যাপার? বেশি কথা বলবার সময় নেই। কলেজের দেওয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গেছে গত রাতে, মানে मिस्क्रियन लोग इलेक्ट्रिकल ट्रांसफार्मर तोड़ दिया और अब वापस जाने का टाइम प्रिंसिपल साहब का कोठी में ग्रेनेड फेंका, गेट तोड़ दिया। ভয়াবহ কাণ্ড। ইলেকট্রনিক ট্রান্সফার তো কলেজের সামনে দেওয়াল ঘেঁষে, দেওয়ালের পর বাগান, টেনিস লন, তারপর কলেজ দালান, মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ, মাঠ পেরিয়ে একটু বাঁদিকে প্রিন্সিপালের কোয়ার্টার। এর মানে মিলিটারি ক্যাম্প। কলেজে জিমনেশিয়াম এখন মিলিটারি ক্যাম্প। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা। সামনের দেওয়ালে বোমা মেরে কতটা পথ ক্রস করে গেল কি করে? সে জানতে চায়। ক্যাসে? প্রিন্সিপাল পিয়ন জানবে কি করে? অফ কি কর সকতা, মানে সে বা কি করে বলবে? পিয়ন কি তাকে মিস্ক্রিয়ানদের লোক ভাবে নাকি? তার মাথাটা আপনা আপনি নিচু হলে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে। ইসাক মিয়া बैठिए, চা টা খাইয়ে, हमारे 5 मिनट लगेगा। नहीं, नाश्तार आमंत्रण फिरिए दे। इसाक बोले, अब्दुल सत्तार मिर्धा का घर जाना होगा। आप अभी आइए। एक कर्नल साहब पहुंच गया, सब प्रोफेसर के इतला दिया, फौरन आइए। কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতে কলেজটা এবং তাকেও ন্যস্ত করে ইসাক বেরিয়ে যায়। রাস্তায় ঘর ঘর করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে। ইসাক নিজে এখন মিলিটারি কর্নেল বললেও চলে। তবে ভোরবেলা কলেজের ভেতরে কর্নেল খোঁজ চলে আসায় সে হয়তো ডেমোটেড হয়েছে লেফটেন্যান্ট কর্নেলে, আরো নিচে নামতে পারে, কিন্তু ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলা মুশকিল। মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখে কলেজের সবাই তটস্থ। এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়েছে। কোন কালে দাদা না পরদাদা, ভাইরার মামু না কে যেন দিল্লিওয়ালা কোন সাহেবের খাস খান্ডামা ছিল। সে সবাদে দিনরাত এখন উর্দু বলে। যেতেই হবে। অসময়ে বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টান, আবার বইয়ের এসব সোহাগের কথা শুনলে কি তার চলবে? বউ কি প্রিন্সিপালের ধমকের ভাগ নেবে? এর উপর কলেজের কর্নেল এসেছে। কপালে আজ কি আছে আল্লাহ জানে। ফায়ারিং স্কোয়াড যদি দাঁড় করিয়ে দেয়, তো কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুম জারি করানো যায় না? প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই তদবিরটুকু করবে না? পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিনরাত দোয়া দরুদ পড়ছে। সময় নেই, অসময় নেই, আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালাগালি করে। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয়ে নিবেদন করেছিল, পাকিস্তানকে যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা।
পাকিস্তানের পাক সাফ শরীরটাকে নীরব করতে হলে এসব কাটা ওপরাতে হবে। তা মিলিটারি ডক্টর আফাজ আহমেদের কথা শুনেছে। রামে গঞ্জে যেখানেই গেছে প্রথমে কামান তাক করেছে শহীদ মিনারের দিকে। দেশে একটা কলেজে শহীদ মিনার আর অক্ষত নাই। তা প্রিন্সিপালে তাদের এত বড় একটা পরামর্শ দিল, আর সামান্য এক লেকচারারকে গুলি করার সময় শরীরের আলতু ফালতু জায়গা বাদ দিয়ে কপালটা টার্গেট করার অনুরোধটা তারা মানবে না? আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে, তার কলিগের তওবা সাব অর্ডিনেটের জন্য এতটুকু করবে না? প্যান্টের ভেতরে পা গুলিয়ে গুলিয়ে দিতে দিতে সে শোনে রান্নাঘর থেকে বউ বলছে, তাড়াতাড়ি চলে এসো। বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল। কখন কি হয় এসব কথা এখন বলার দরকারটা কি? রেডিও টেলিভিশনে হরদম বলছে সিচুয়েশন নরমাল, পরিস্থিতি স্বাভাবিক, দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে, মিসক্রিয়েন্টরা সব খতম, প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। কিছুদিন বাদে বাদে তার ভাষণ শোনা যায়, our ultimatum remain the same, that is to hand over power to the elected representatives of the people. সবই তো নরমাল হয়ে আসছে। বাঙালি ইস্ট পাকিস্তানি গভর্নর, মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি, সবাই তো স্বাভাবিক। এখন বউ তার এসব বাজে কথা বলে কেন? ইস, আসমাকে নিয়ে আর পারা যায় না। এই বৃষ্টিতে শুধু ছাতায় কুলাবে না গো। বইয়ের আরেক দফা সোয়াগ শোনা গেল, তুমি বরং মিন্টু রেইনকোটটা নিয়ে যাও। ইস, আবার মিন্টু? বইয়ের এই ভাইটার জন্য তাকে এক্সট্রা তটস্থ হয়ে থাকতে হয় বাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, তার মগবাজার 2 কামরার ফ্ল্যাট থেকে তো মিন্টু চলে গেল জুনের 23 তারিখ। জুলাইয়ের 1 তারিখে সে বাড়ি শিফট করলো। বলা যায় না ওখানে যদি কেউ কিছু আজ করে থাকে। ও চলে যাবার 3 দিন পরে পাশের ফ্ল্যাটের গোলগাল মুখের মহিলা তার বউকে জিজ্ঞাসা করছিল, ভাবি আপনার ভাইকে দেখছি না? ব্যাস এই শুনে সে বাড়ি বদলাবার জন্য হন্যে হয়ে লেগে যায়। মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে 4 বার বাড়ি পাল্টানো হলো। এখানে আসার পর নিচের তলার ভদ্রলোক একদিন বলছিল, আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, যে গোলমাল বাড়ি পাঠিয়ে দিলাম। শুনে বুকটা তার ঢিপ ঢিপ করছিল। এবার যদি তার শালার প্রসঙ্গ তোলে, নিরাপত্তার জন্য সে এখানে এসেছে। কলেজ থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, শহর থেকেও দূরে। ভেবেছিল নতুন এলাকা, পূব দিকে জানলা ধরে দাঁড়ালেই চোখে পড়ে বিল আর ধানক্ষেত। তা কি বিপদ, এদিকে নাকি নৌকা করে চলে আসে স্টেট গানওয়ালা ছোকরার দল। এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র। এরপর বউ যদি মিন্টুর কথা তুলে, তো অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মধ্যখানে। মিন্টু যে কোথায় গেছে তা সেও জানে, তার বউও জানে। কিসিঞ্জার সাহেব বলেছে, এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার্স। মানুষ মেরে সাফ করে দেয়, বাড়িঘর, গ্রাম, হাট বাজার জ্বালিয়ে দিচ্ছে। কারো কোনো মাথা ব্যথা নেই। এসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার। না না, এ ধরনের ভাবনা ধারে কাছে ঘেঁষতে দেওয়া ঠিক নয়। নিচের ফ্ল্যাট থেকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার। সপ্তাহে 2-3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, টেপ রেকর্ডার, দামি দামি সোফা সেট, ফ্যান, খাট, পালং সব চালান পাঠায়। দেখি তো ফেট করে কিনা। আসমা এগিয়ে এসে তার গায়ে রেনকোট চড়িয়ে দিতে দিতে বলে, মিন্টু তো আমার অনেক লম্বা, তোমার গায়ে হবে তো? দেখো, ফের মিন্টুর দৈর্ঘ্যের সাথে তুলনা করে। এই ভাইকে নিয়ে একরকম বাড়াবাড়ি করাটা কি আসমার ঠিক হচ্ছে? ভালোই হলো, তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে, পায়েও বৃষ্টি লাগবে না। এখানেই আসমার শেষ নয়। রেইনকোটের সঙ্গেকার টুপি এনে চড়িয়ে দেয় তার মাথায়। আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে। 2.5 বছরের মেয়ের সদ্য ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বুলি শুনে সে চমকে ওঠে। মিন্টুকে ঘরে ঢুকে পড়লো অস্ত্র হাতে। এর মানে পিছিয়ে পিছিয়ে ঢুকছে মিলিটারি। তার মানে না, দরজার ছিটকিনি ও হুইল সব বন্ধ। তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে? মিলিটারি আবার ভুল করে বসবে না তো? এর মধ্যে তার 5 বছরের ছেলেটা গভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয়, আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তি বাহিনী, তাই না? এ তো ভাবনার কথা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন রূপে দেখে সে ভেবাচাকা খায়। না, খামোখা ভয় পাচ্ছে। বৃষ্টির দিন রেইনকোট গায়ে দেওয়াটা অপরাধ হবে কেন? মিলিটারি কি আর বিবেচার বোধ নেই? প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ ঠিকই বলেছেন। শোনেন, মিলিটারি যাদের ধরে মিছিমিছি ধরে না। সাব সার্ভিস অ্যাক্টিভিটিস এর সঙ্গে তারা সামহাও আর আদারহাও ইনভলভড। তার সে তো বাপু এসব থেকে শতহাত দূরে। সারা তার বর্ডার ক্রস করলো, ফিরে এসে দেশের ভেতরে দমাদম মিলিটারি মারে। তাতে আর দুলা ভাইয়ের দোষটা কোথায়?
এই যে মিলিটারি প্রত্যেক দিন এই ঢাকা শহরে বাজার পোড়ায়, বস্তিতে আগুন লাগিয়ে টপাটপ মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়, সে কখনো এসব নিয়ে টু শব্দটি করেছে? কলেজের দেওয়ালে ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে মিলিটারি ক্যাম্প, ক্লাস সব বন্ধ, ছেলেরা কেউ আসে না, মাস্টারদের হাজিরা দিতে হয়। তাও বহু টিচার গা ঢাকা দিয়েছে কবে থেকে। সে তো রোজ টাইম দিয়ে স্টাফ রুমে কলিগদের ফিসফিস করে, কোথাও কোন ব্রিজে উড়ে গেল, কোথায় 7 মিলিটারি লাশ পড়েছে ছেলেদের গুলিতে, এই কলেজের কোন ছেলে কোন কোন ফ্রন্টে গেছে, কই, সে তো এসব আলাপের মধ্যে থাকে না। এসব কথা শুরু হলে আলগোছে সে উঠে চলে যায় প্রিন্সিপালের কামরায়। ডক্টর আফাজ আহমেদ খ্যাসখ্যাস গলায় হিন্দুস্তান ও মিলিটারিদের আশু ও অবশ্যম্ভাবী পতন সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যৎবাণী শোনে। ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেঁষে না। উদ্যোগ প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে। মিন্টুর ফেলে যাওয়া নাকি রেখে যাও রেইনকোটে ঢোকার পর থেকে তার গা শিরশির করছে, আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে সেই কখন। রাস্তায় একটা রিক্সা নাই, তার রিক্সার পরোয়ার সে এখন করছে না। রেইনকোট ভেতরে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে যেতে তার কোনো অসুবিধা হবে না। রেইনকোটের উপর বৃষ্টি পড়ছে অবিরাম, কি মজা, তার গায়ে লাগে না একটি ফোঁটাও। টুপির বারান্দা বেয়ে পানি গড়িয়ে পড়লে কয়েক ফোঁটা সে চেটে দেখে। ঠিক 507 নয়, টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি? তাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে? পাঞ্জাব আর্টিলারি, না বেলুচ রেজিমেন্ট, না কমান্ডার সোর্স, নাকি প্যারামিলিটারি, না মিলিটারি পুলিশ? ওদের তো এক এক গোষ্ঠীর এক এক নাম, এক এক সুরত। তার রেইনকোটে তাকে নতুন কোনো বাহিনীর লোক বলে মনে হচ্ছে। হোক, সে বেশ হনহন করে হাঁটে। শেষ হেমন্তের বৃষ্টিতে বেশ শিশির ভাব, কিন্তু রেইনকোটের ভেতর কি সুন্দর ওম। মিন্টুটা এই রেইনকোট রেখে গিয়ে কি ভালোই যে করেছে। বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য তাকে তাকাতে হয় উত্তরে। মিলিটারি লরির লেজটাও দেখা যাচ্ছে না, আবার তার বাসেরও কোনো নামগন্ধ নেই। বাস স্ট্যান্ডে জনপ্রাণী বলতে সে একেবারে একলা। রাস্তার পাশে পান বিড়ি সিগারেটের ছোট দোকান ঝাঁপে একটুখানি খুলে দোকানদার তাকিয়ে রয়েছে উত্তরে। ওদিকে কি যেন গোলমাল হলো নাকি। দোকানদার ছেলেটা একটু বাজা টাইপের, বাস স্ট্যান্ডে তাকে দেখলে ছোড়াটা বিড়বিড় করে। কাল শোনেন নাই মিরপুরে বিল দিয়ে 2 নৌকা বোঝাই করে আইছিল, একটা জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে 5টা খানসেনা খতম। বিবিসি কইছে রংপুর দিনাজপুরে হাতের বেশি জায়গা স্বাধীন। এর মধ্যে ছিপছিপে বৃষ্টিতে লালচে আভা তুলে এসে পড়লো লাল রঙের স্টেট বাস। বাসে যাত্রী কম না, না, কন্ডাক্টররা সব সময় যেমন খালি গলায় চেঁচায় সেরকম নয়, সত্যি সত্যি অর্ধেকের বেশি সিট খালি। সে বাসে উঠলে তার রেইনকোটের পানি পড়তে লাগলো বাসের ভিজে সিট মাটিতে। এজন্য তার একটু খারাপ কথা অন্তত টিটকারি শোনার কথা, কিন্তু তাকে কেউ কিছু বলে না। ঠোঁটে তার একটু হাসি বিছানো থাকে, এই নীরব কিন্তু স্পষ্ট হাসির কারণ কি এই যে তার রেইনকোটের পানিতে বাসে সয়লাব হয়ে গেলেও কেউ একটু শব্দ করছে না। তার পোশাকই সবাইকে ঘাবড়ে দিল নাকি? খালি রাস্তা পেয়ে বাস চলে খুব জোরে, কিন্তু তার আসনটি সে নির্বাচন করতে পারছে না। টলতে টলতে একবার এই সিট দেখে, পছন্দ হয় না বলে ফের ওই সিটের দিকে তাকায়। এমন সময় পেছনের দিক থেকে 2জন যাত্রী উঠে পড়ে তাড়াহুড়া করে, রাখো রাখো বলতে বলতে ঝুঁকি নিয়ে তারা নেমে পড়ে চলন্ত বাস থেকে। সে তাদের দিকে তাকায় এবং বুঝতে পারে তারা পালালো ঠিক তাকে দেখে। লোক দুটো নিশ্চয়ই ক্রিমিনাল, একটা চোর আর একটা পকেটমার, কিংবা দুটোই চোর অথবা দুটোই পকেটমার। নাম্বার মুহূর্তে দুটোর মধ্যে সর্দার টাইপটা তার দিকে পেছন ফিরে তাকালো, সেই চোখে ভয়ে ভরা, কেবল ভয়। 200 সিট বেছে নিয়ে সে ধপাস করে বসতেই ফোমে ফোঁস করে আওয়াজ হয় এবং তাইতে ঘাড় ফিরিয়ে তাকায় সামনের সিটে বসা 3জন যাত্রী। হো, তাদের সে ঠিক চোর অথবা পকেটমার বলে ঠিক শনাক্ত করে ফেলে। ডাকাতও হতে পারে, কিংবা মিলিটারি কোনো বস্তিতে আগুন লাগিয়ে চলে এলে এরা ছুটে সেখানে লুটপাট করতে, অথবা মিলিটারি কোথাও লুটপাট করলে এরা গিয়ে উচ্ছিষ্ট করায়। তিনটেই পরের স্টপেজে নামার জন্য অনেক আগেই ধড়ফড় করে উঠে দাঁড়ায় এবং বাস থামায় সঙ্গে সঙ্গে নেমে পড়ে ঝটপট করে। 3টে ক্রিমিনাল একটাও তার দিকে ফিরেও তাকায় না। তার মানে তাকে বেশ ভয় পেয়েছে বলে তার সঙ্গে চোখাচোখি এড়াতে এদের এত কসরত। যাক, মিন্টুর রেইনকোট তার কাজ হচ্ছে। চোর ছ্যাঁচার সব কেটে পড়েছে। ভালো মানুষেরা থাক, সে বেশ সৎসঙ্গে চলে যাবে একেবারে কলেজ পর্যন্ত। আসাদ গেট
বাস স্টপেজে ঝিরঝির বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকজন মানুষ। ছাতা হাতে কেউ কেউ নিজ নিজ ছাতা নিচে এবং ছাতা ছাড়া অনেকেই অন্যের ছাতা নিচে মাথার অন্তত খানিকটা পেতে দিয়ে বৃষ্টির ছাট থেকে আত্মরক্ষা করতে শরীরগুলোকে আঁকাবাঁকা করছিল। বাস থামলে সে দেখলো একে একে 9 জন প্যাসেঞ্জার বাসে উঠলো। সে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে সবাইকে দেখে। তো তার দিকে তাকে 9 জনে 3 জন আরে রাখো রাখো এবং একজন রাখো রাখো বলতে বলতে নেমে পড়লো ধরফর করে। সেজন বোধ হয় এমনই অর্ডিনারি চোর, ছিচকে চোর হওয়ার সম্ভাবনাই বেশি। আর প্রথম 3টে কোথাও সুন্দরী মেয়ে মানুষ দেখলে মিলিটারিকে খবর দেয়, কিংবা মিলিটারির কাছ থেকে বন্দুক নিয়ে পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে মহল্লায় মহল্লায় ঘোরে আর সুন্দরী মেয়েদের ধরে এনে পৌঁছে দেয় মিলিটারি ক্যাম্পে। এগুলো হলো রাজাকার। ফের নতুন করে অপরাধী মুক্ত বাসে যেতে এখন ভালো লাগছে। জানলার বাইরে বৃষ্টির আশ উঠছে। ঠান্ডা হাওয়ায় গাছপালা, লোকজন, দোকানপাট ও বাড়িঘরের ওপর ট্রান্সপারেন্ট আবরণ দেখে তার এক্সট্রা ভালো লাগে। সমস্ত ভালো লাগাটা চির খায় বাস হঠাৎ করে ব্রেক কষলো। তখন তাকে তাকাতে হয়। চোখ পড়ে নির্মীয়মান মসজিদের ছাদে দিকে। দরজা থেকে ঠান্ডা হাওয়া এসে লাগে তার মুখে এবং নাকের ভেতর দিয়ে সেই হাওয়া ঢুকে পড়ে বুকে। সেখানে ধাক্কা লাগে। ক্র্যাক ডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারি গুলিতে এই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব। ঠান্ডা হাওয়ার ধাক্কা রেইনকোটের তাপে এতটাই গরম হয়ে ওঠে যে মনে হয় ভেতরে বুঝি আগুন ধরে গেল। মসজিদের উল্টো দিকের বাড়িতে 3 তলায় থাকতো তখন তারা। রাতভর ট্রাঙ্কের ফোঙ্কার আর মেশিন গান আর স্টেট গানের ঘেউ ঘেউ আর মানুষের কাঁচরানিতে তাদের কারো ঘুম হয়নি সে রাতে। ছেলে মেয়ে নিয়ে ছেলে মেয়ের মায়ের সঙ্গে সে শুয়েছিল খাটের নিচে। ভোরবেলায় মিলিটারি মানুষ মারায় একটু বিরতি দিলে ছেলে মেয়েরা ঘুমিয়ে পড়ে এবং বন্ধ জানলার পর্দা একটু তুলে সে রাস্তায় দেখতে থাকে। রাস্তার ওপরে মুয়াজ্জিনদের ছাদে মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়েছিল আজান দিতে। সাধারণত জুমার নামাজটা সে নিয়মিত পড়ে, তবে সেই ভোরে তার আজান শুনতে ইচ্ছা করছিল খুব। মুয়াজ্জিনের আজান দেওয়াটা সম্পূর্ণ দেখবে বলে সে জানলার ধার থেকে সরে না। সারা এলাকায় ইলেকট্রিসিটি নষ্ট। মসজিদের মাইক্রোফোন অকেজো। মুয়াজ্জিন সাহেব গমগমে গলায় যতটা পারে জোর দিয়ে বলে উঠল, আল্লাহু আকবার। দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ তার আর মেলেনি। এর আগে সম্পূর্ণ অন্যরকম ধ্বনি করে লোকটা পড়ে যায় রাস্তার উপর। সেদিন সকালে বৃষ্টি ছিল না। আজ বৃষ্টি সকালে মিলিটারি কি ওই দৃশ্যের পুনঃঘটন পায়তারা করছে? এখন তো কোনো নামাজের ওয়াক্ত নেই, তবে আজান দাওয়াবে কি করে? এরা বোধ হয় যে কোনো সময় কি নামাজের ওয়াক্ত ঘোষণা করে নতুন হুকুম জারি করেছে। মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে, গাড়ির প্যাসেঞ্জারদের নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে। আরেক দল মিলিটারি স্টেট গান তাক করিয়ে রেখেছে ওই মানুষের শাড়ির উপর। অন্য একটি দল ফের ওই সব লোকের জামা কাপড় এবং শরীরের গোপন জায়গাগুলো তল্লাশি করে। মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটি লরির দিকে। তাদের বাসটিতে এসে উঠলো লম্বা ও ফর্সা একটা মিলিটারি। এখন বাসের ভেতরে কোনো আওয়াজ নেই। যাত্রীদের বুকে টিপ টিপ শব্দ নির্ভীকতার সুযোগে বাড়ে এবং এটাই তার মাথায় বাজে ড্রাম ড্রাম করে। বান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে এবং তার হালকা বেরোয় তার চোখ দিয়ে। তবে একটু নড়ে বসলে মাথার ও বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে এবং এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকালো মিলিটারির মুখের দিকে। মিলিটারির চোখ সোজালো হয়ে যায় এবং সুচালো চোখের মনি কাটার মতো বিঁধে যায় তার মুখে। সেও তার চোখের ভোঁতা কিন্তু গরম চাহনিটিকে স্থির করে আলগোছে বিছিয়ে দেয় মিলিটারির খাড়ানাকে। সুচালো চোখে গোফের নিচে ও নাক, গোফ ও চোখের আশেপাশে ও নিচের লালচে চামড়ায়। এতে কাজ হলো। মিলিটারির চোখ সরে যায় এবং তার মুখ থেকে নেমে পড়ে তার রেইনকোটের উপর। মনে হচ্ছে রেইনকোটের পানির ফোঁটাগুলো লোকটা গুনে গুনে দেখছে। ভেতরে তাপে এসব পানির ফোঁটা দেখে মিলিটারি থতমত খেয়ে যাওয়ার কি হলো। লোকটা কি এগুলোতে রক্তের চিহ্ন দেখে? রেইনকোটের বৃষ্টির ফোঁটা গোনাগুনিতে সেরে মিলিটারি হঠাৎ বলে, আগে বাড়ো। বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে এবং যাত্রীদের স্বস্তির নিঃশ্বাসের ধাক্কায় অতিরিক্ত বেগে ছুটে পার হয়ে যায় ঢাকা কলেজের গেট। নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে উঠে দাঁড়ায় এবং হুকুম করে, রাখেন নামবো। বাস একটু স্লো হলে তার রেইনকোটের জমানো পানি গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে। অপরাধী মুক্ত বাস থেকে নামতে নামতে সহযাত্রীদের দিকে তাকিয়ে সে ঠোঁট পাকায়। এতে তার সামনের সারির দাদু বেরিয়ে পড়ে।
যারা দেখছে তারা তার সেই ভঙ্গিটাকে ঠিক হাসি বলে শনাক্ত করতে পেরেছিল বলে তার ধারণা হয়। প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে রয়েছে জাদ্রাল টাইপের এক মিলিটারি পান্ডা। তার ভিরিকি মুখ থেকে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর জেনারেল অথবা মেজর বা ব্রিগেডিয়ার। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়। ডক্টর রাফেজ আহমেদ এমএফসি, পিএইচডি, ইপিএসইএস হওয়ার চেষ্টা করতে করতে স্যার বলে, হিজ প্রিন্সিপাল হুদা। কিন্তু ডক্টর রাফাজ আহমেদ এমএসসি, পিএইচডি নিজের ভুল সংশোধন না করে, হি ইজ নট এ প্রফেসর, এ লেকচারার ইন কেমিস্ট্রি। শাট আপ। এবার প্রিন্সিপাল থামে। তাকে এবং আব্দুল সাত্তার মৃধাকে নিয়ে মিলিটারি জিপে তোলার আগে জাদ্রার কর্নেল বা ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলেন, সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা খুব বড় অপরাধ। এবার তাকে ছেড়ে দেওয়া হলো, তবে কড়া ওয়াচে রাখা হবে। ওদের প্রফেসর আকবর সাজিদ থেকে দোহাই পেরে প্রিন্সিপালের সুবিধা হয় না। নুরুল উদ্বিগ্ন হয়। সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তো তার কপালে যে কি আছে তা আল্লাহ জানে। আর এই মিলিটারি, তাদের দুজনের চোখ বেঁধে দেওয়া হয়েছিল। জিপ চলছিল একে বেঁকে। মস্ত উঁচু একটা ঘরে তাদের এনে ফেলা হলো। চোখ খুলে দিলে সে আব্দুল সাত্তার মৃধাকে দেখতে পায় না। জায়গাটাও একেবারে অচেনা। একটা ডেস্ক চেয়ারে সে যে কতক্ষণ বসে থাকলো তার কোনো হিসাব নেই। তার সামনে একটা চেয়ারে এসে বসলো এক মিলিটারি। তাকে ইংরেজিতে নানান প্রশ্ন করে, সে জবাব দেয়। লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে নিয়ে ফের অন্য একটা লোক এসে তাকে প্রশ্ন করে এবং সে জবাব দেয়। প্রশ্নগুলো প্রায় একই রকম এবং তার উত্তরও হেরফের হয় না। যেমন কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে, এগুলো বয়ে নিয়ে এসেছিল কারা। সে জবাব দেয় ঠিক। অফিসের জন্য 3টে, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য 2টো করে এবং ইংরেজির জন্য একটা, সর্বমোট 10টি আলমারি কলেজে নিয়ে আসা হয়েছে। এত কথা বলার দরকার নেই তার। এই আলমারি গুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলাগাড়ি করে। ঠেলাগাড়িওয়ালাদের তো সে ভালো করেই চেনে। নুরুল হুদা জবাব দেয়, তাদের সে চিনবে কোথা থেকে? তারা হলো পুলিশ, সে একজন লেকচারার। তাহলে সে তাদের সঙ্গে এত কথা বলছিল কেন? প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলো স্টিলের পাতের ঘনত্ব, দেরাজের সংখ্যা ও আকার, তালাচাবির মান, রঙের মান প্রভৃতি পরীক্ষা করে দেখছিল। তার দায়িত্ব ছিল। মিলিটারির শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে, রেস্টুরেন্টটা কলেজে ঢুকেছিল পুলিশ বেশে। এটা তার চেয়ে ভালো আর কে জানে। তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে। তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত। সে জ্ঞানের একজন সক্রিয় সদস্য। আমার নাম সত্যি বলেছে, আমার নাম বলেছে। নুরুল হুদার হঠাৎ চিৎকারে মিলিটারি বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। উৎসাহিত মিলিটারি ফের বলে, কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট। তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামই বলেছে। নুরুল হুদাকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা কি তাকে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে। তখন তো ঘোরতর বর্ষাকাল। ঢাকায় এবারও বৃষ্টি হয়েছে খুব। রাত দিন এই বৃষ্টি নিয়ে সে কি যেন বলেছিল, তাতে কুলিটা বিড়বিড় করে ওঠে। বর্ষাকালেই তো জোর, কথাটা দুবার বলেছিল। এর মানে কি? স্টাফ রুমে কে একজন একদিন না দুদিন ফিসফিস করে বলছিল, বাংলার বর্ষা তো শালারা জানে না। রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার আর আমাদের জেনারেল মৌসুম। ওই ছদ্মবেশী ছেলেটা কি এই কথাই বুঝিয়েছিল? তার উপর তাদের এত আস্থা। তুষারে নুরুল হুদা এদিক ওদিক তাকায়। তার মৌনতা মিলিটারিকে আর একটু নিশ্চিন্ত করে। কতক্ষণ পর সে বুঝতে পারে না মিলিটারি তাকে ফের একই প্রশ্নের জবাব না পেয়ে প্রবল বেগে 2টো ঘুষি লাগায় তার মুখে। প্রথম ঘুষিতে সে কাত হয়, দ্বিতীয় ঘুষিতে পড়ে যায় মেঝেতে। মেঝে থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞাসা করে, ওদের আস্তানা কোথায় সে খবর তার তো ভালোই জানা আছে। সে জবাব দেয়, হ্যাঁ। ওই ঠিকানা বলে দিলেই তো তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়। তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায়। কতক্ষণ পর সে জানে না। মিলিটারি ফিরে এসে ফের বলে, মিসক্রিয়েন্টদের ঠিকানা তো তার জানা আছে। সে ফের জবাব দেয়, হ্যাঁ। কিন্তু পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে। তার বেটে খাটো শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হয় ছাদে লাগানো একটা আংটার সঙ্গে। তার পাছায় চাবুকের বাড়ি পড়ে সাপাত সাপাত করে। তবে বাড়িগুলো বিরতিহীন ভাবে পড়তে থাকায় কিছুক্ষণের মধ্যে সেগুলো নুরুল হুদার কাছে মনে হয় স্রেফ উৎপাত বলে। মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের ওপর। রেইনকোটটা এরা খুলে ফেলেছে।
কোথায় রাখলো কে জানে, কিন্তু তার ওম তার শরীরে এখনো লেগেই রয়েছে। বৃষ্টির মতো চাবুকের বাড়ি পড়ে তার রেইনকোটের মতো চামড়ায়, আর সে অবিরাম বইলেই চলে। মিসক্রিয়েন্টের ঠিকানা তার জানা আছে। শুধু তার শালা নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নেই। সে ছদ্মবেশী কুলিদের আস্তানাও চেনে, তারাও তাকে চেনে, এবং তার ওপর তাদের আস্থাও কম নয়। তাদের সঙ্গে তার আতাতের অভিযোগ ও তাদের সঙ্গে তার আতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। আর এখানেই শেষ হয় রেইনকোট গল্পটি। আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার লেখকের ডায়েরি চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে আবারও আমি আপনাদের সামনে হাজির হব। স্মৃতি, বিদায়।